ঔষধের জন্য হাহাকার, শিশু থেকে বৃদ্ধ, ইরানের অলিগলিতে এখন শুধু কান্নার রোল। বিশ্ব অর্থনীতিতে চরম শঙ্কা, দীর্ঘ উত্তেজনার পর রণক্ষেত্রে মুখোমুখি ওয়াশিংটন তেহরান। তৃণমূলের দুর্গ চুরমার, ভূমিধস জয় নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি। এবং দেশের 7 অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে মেঘের আনাগোনা। আমন্ত্রণ আজকের শীর্ষ সংবাদে, সাথে আছি আমি ফারহানা রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যথায় কাতরাচ্ছে একটি শিশু, অথচ ফার্মেসির কাছে নেই তাকে দেওয়ার মতো প্রয়োজনীয় ইনজেকশন, কিংবা একজন হৃদরোগী যার মাস শেষে ওষুধের দাম মেটাতে গিয়ে কাটছাট করতে হচ্ছে খাবারের বাজেট। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, ইস্পাহান বর্তমান ইরানের প্রতিটি অলিগলির নির্মম বাস্তবতা। ব্যথায় কোঁকড়াচ্ছে একটি শিশু, অথচ ফার্মেসির কাছে নেই তাকে দেয়ার মতো প্রয়োজনীয় ইনজেকশন, কিংবা একজন হৃদরোগী যার মাস শেষে ওষুধের দাম মেটাতে গিয়ে কাটছাট করতে হচ্ছে খাবারের বাজেটে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং তেহরান থেকে ইস্পাহান বর্তমান ইরানের প্রতিটি অলিগলির নির্মম বাস্তবতা। একদিকে আকাশ জুড়ে যুদ্ধের দামামা, অন্যদিকে অলিখিত অবরোধের শৃঙ্খল। এই দুইয়ের জাতাকলে পিষ্ট দেশটির সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন স্বাস্থ্য খাত। কিন্তু মানবিকতার বলি যখন রণহুঙ্কারের নিচে চাপা পড়ে, তখন জীবন রক্ষাকারী ওষুধে হয়ে ওঠে সাধারণের নাগালের বাইরের এক বিলাসিতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ছায়া এখন ইরানের হাসপাতাল আর ওষুধের দোকানে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একসময় অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দাবি করলেও বর্তমান যুদ্ধের বহুমুখী প্রভাব সেই ভিত্তি নাড়িয়ে দিয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের ইরান মিশনের প্রধান গ্রিগর সিমোনিয়ান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানিয়েছেন, সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যুদ্ধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় উৎপাদনও থমকে গেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে ওষুধের দামে। সরকারি হিসেবেই দেখা গেছে কিছু ওষুধের দাম 2 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কাঁচামালের তীব্র সংকট এবং বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের কারণে আমদানিকৃত এবং স্থানীয় উভয় ধরনের ওষুধের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে। মোট ওষুধের 20% দাম ইতিমধ্যে সাধারণের ক্রয় ক্ষমতা ছাড়িয়ে গেছে। তবে কেবল শারীরিক অসুস্থতাই নয়, গ্রিগর সিমোনিয়ান লক্ষ্য করেছেন এক গভীর মানসিক ক্ষত। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশটিতে কাউন্সেলিং নিতে আসা রোগীর সংখ্যা আকস্মিক বেড়েছে। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর প্রিয়জন হারানোর আতঙ্ক ইরানিদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। রাজনীতি আর যুদ্ধের ময়দানে জয় পরাজয় যাই হোক না কেন, হাসপাতালের করিডোরে হারছে সাধারণ মানুষ। ওষুধের এই আকাশচুম্বী দাম আর সরবরাহ সংকট নিরসন না হলে যুদ্ধক্ষেত্রে নিহতের সংখ্যার চেয়েও চিকিৎসার অভাবে প্রাণ হারানো মানুষের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগর। একদিকে মার্কিন হুঙ্কার, অন্যদিকে ইরানের অনাবস্থান। দুই শক্তির চরম উত্তেজনার মাঝে বিশ্ব অর্থনীতি আজ খাদের কিনারায়। কিন্তু আসল সত্যটা কি? দীর্ঘ 2 মাসের অচলাবস্থা ভাঙতে অবশেষে সরাসরি সংঘাতে জড়ালো ওয়াশিংটন। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগর। একদিকে মার্কিন হুঙ্কার, অন্যদিকে ইরানের অনুর অবস্থান। দুই শক্তির চরম উত্তেজনার মাঝে বিশ্ব অর্থনীতি আজ খাদের কিনারায়। কিন্তু আসল সত্যটা কি? দীর্ঘ 2 মাসের অচলাবস্থা ভাঙতে অবশেষে সরাসরি সংঘাতে জড়ালো ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয়েছে অপারেশন হরমুজ। মার্কিন রণতরীগুলো ইরানের অবরোধ ভেঙে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করতে মরিয়া। হোয়াইট হাউসের দাবি এটি কেবল শুরু, কিন্তু তেহরানের পক্ষ থেকে ধেয়ে আসছে চরম হুঁশিয়ারি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আজ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনী ইরানের 6টি ছোট যুদ্ধজাহাজ বা কম্ব্যাট বোট ধ্বংস করেছে। শুধু তাই নয়, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোন ও মিসাইলও মাঝ আকাশে রুখে দেওয়ার দাবি করেছে পেন্টাগন। তবে মার্কিন এই দাবিকে স্রেফ আশার গল্প বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, কোনো ইরানি বোট ডুবিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। আমেরিকার দাবিকে চরম মিথ্যাচার বলে অভিহিত করে তিনি একে স্রেফ প্রচার যুদ্ধ বলে গণ্য করেছেন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো মাছি গলবার জো নেই। তেহরানের হুঙ্কার, যদি মার্কিন বা কোনো বাণিজ্যিক জাহাজ সমন্বয় ছাড়া এই জলসীমায় প্রবেশের চেষ্টা করে তবে তার পরিণতি হবে ভয়াবহ। সুইফট অ্যান্ড ডিসিসিভ বা দ্রুত ও চূড়ান্ত অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরানি নৌবহর। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে বর্তমানে প্রায় 3000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে আছেন সমুদ্রের মাঝপথে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ, আর বিশ্ব তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। উত্তেজনার পারদ আরও চড়েছে সংযুক্ত আরব আমিরাতের ওপর ড্রোন ও মিসাইল হামলার খবরে। আবুধাবির দাবি, তারা বেশ কিছু মিসাইল প্রতিহত করতে পারলেও একটি ড্রোন তাদের তেল স্থাপনায় আঘাত এনেছে। তবে এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেছে ইরান। তাদের দাবি, কোনো প্রতিবেশী দেশে হামলার পরিকল্পনা তেহরানের নেই। টানা 2 মাস ধরে সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাসছে হাজার হাজার নাবিক। রসদ ফুরিয়ে আসছে, বাড়ছে উদ্বেগ। মার্কিন ইসরায়েল বনাম ইরান এই দ্বৈরথে বলি হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষ। জলপথের এই নাকে খত অবস্থা কতদিন চলবে তা নিয়ে কোনো দেশে স্পষ্ট সমাধান দিতে পারছে না। মোদি না মমতা, কাকে বেছে নেবে জনতা? অবশেষে সে প্রশ্নের উত্তর মিলল 4 মে। জোড়া ফুল মারিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে পদ্ম ফোটালেন নরেন্দ্র মোদি। একচেটিয়া রাজত্বের পর পশ্চিমবঙ্গে হারের মুখ দেখল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। মোদি না মমতা, কাকে বেছে নেবে জনতা? অবশেষে সে প্রশ্নের উত্তর মিলল 4 মে। জোড়া ফুল মারিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে পদ্ম ফোটালেন নরেন্দ্র মোদি। টানা 15 বছরের একচেটিয়া রাজত্বের পর পশ্চিমবঙ্গে হারের মুখ দেখল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। এখানকার ভোটাররা রায় দিয়েছেন গেরুয়া বিপ্লবের পক্ষে। আশাবাদী ছিলেন মমতা ব্যানার্জি। ভোট গণনার মাঝেই এক ভিডিও বার্তায় জোর গলায় বলেছিলেন সূর্যাস্তের আগেই জিতবে তার দল। যদিও তখন জয়ের পাল্লা অনেকটাই ভারী ডানপন্থী দল বিজেপির দিকে। পরাজয়ের দ্বারপ্রান্তে তুলেছিলেন নির্বাচনে কারচুপির অভিযোগ কেন্দ্রে মোদির দল বিজেপির দিকে। এমনকি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শাখাওয়াত মেমোরিয়াল ভোট কেন্দ্রে প্রবেশ করেছিলেন মোবাইল নিয়ে। যদিও পরবর্তীতে কেন্দ্রটি থেকে জব্দ করা হয় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি। এত কিছুর পরও মুখ রক্ষা হলো না মমতার। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশমায় তাকে এক যুগেরও বেশি সময় পর বিবাদীবাগের বিধানসভায় বসতে হচ্ছে বিরোধী দলের আসনে। এমনকি ভোট গণনার প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নিজের নির্বাচনী আসনেও মুখ রক্ষা করতে পারলেন না মমতা। সন্ধ্যার পর তার থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এর আগে ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভার পাশাপাশি টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। তবে এবারের নির্বাচনে ভোট বিপর্যয়ের মুখে পড়েছে তার দল তৃণমূল কংগ্রেস। যতই করো হামলা, জিতবে আবার বাংলা, এই স্লোগান দিয়েও ভোটারদের মন জয় করতে পারলেন না তিনি। জনতার ভোটের ভাষায় বিজেপির জয় যখন সুনিশ্চিত, তখন প্রশ্ন উঠেছে মোদির কোন ম্যাজিকে এমন গো হারলেন মমতা।
সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আনাগোনা থেমে নেই আকাশে। কখনো রোদের ঝলক, আবার কখনো ঘন মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এমনি মিশ্র আবহাওয়া বিরাজ করছে দেশের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের 7টি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও মেঘের আনাগোনা থেমে নেই আকাশে। কখনো রোদের ঝলক, আবার কখনো ঘন মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এমনই মিশ্র আবহাওয়া বিরাজ করছে দেশের বিভিন্ন এলাকায়। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের 7টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌ চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকাল 9টা পর্যন্ত দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ঝড়ে ফসলে ক্ষতি হলেও আগামী 7 থেকে 18 মে পর্যন্ত সময়টা তুলনামূলক শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে, যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সহায়ক হবে বলে বলা হচ্ছে। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত খুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়িয়েছেন সরকার। কিশোরী এই খেলোয়াড়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করে প্রতিমন্ত্রী সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন। গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াসুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা নতুন করে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে শহীদ বরকত স্টেডিয়ামে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। হাসপাতালে শয্যা পাশে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী সোহাদাকে সাহস যোগান এবং দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন। আজকে আবার সিটি স্ক্যান করে দেখবো যে হেমোরেজের পরিমাণ ওটা দেখে তার জন্য বেস্ট পসিবল যেটা সার্জারি লাগতে হবে বলতে হবে যেটা আমরা কোনো মুখে বলা জিব্বাটা দেখো স্যারকে জিব্বাটা দেখো একটু না ওটা আপনার জানার জন্য এখন জিব্বাটা দেখো জানে কে আসছে এই কে বাবা আসছে কে বলো তো বাবা কে আসছে জানো আসছে এই কিন্তু তোমার মতো ফুটবলার বাংলা আশুলিয়ার বাইপাইল এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পরিবহনের চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যস্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে, ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পরিবহনের চালকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার সময় আশেপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয়দের দাবি, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। প্রায় 6 বছর ধরে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর উপস্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক সহ 4টি পদের বিপরীতে ওই হাসপাতালে মাত্র একজন ফার্মাসিস্ট দায়িত্ব পালন করছেন। এছাড়া পানির ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে একমাত্র শৌচাগারটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার চরসিন্দু উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট ও অফিস
সহায়ক সহ 4টি পদ থাকলেও শুধু একজন ফার্মাসিস্ট দিয়েই চলছে হাসপাতালটি। তাহমিনা নামের ওই ফার্মাসিস্ট কয়েক বছর ধরে 4 জনের দায়িত্ব একাই পালন করছেন। জানা যায়, চরসিন্ধু উপস্বাস্থ্য কেন্দ্রের সর্বশেষ নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার রাবেহা মাহমুদ 2022 সালের 17 ফেব্রুয়ারি প্রেষণে নরসিংদী জেলা হাসপাতালে যোগ দেন। এটা একটা সুন্দর স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে শিবপুর থানার 700 গ্রামের লোক আসে, শিবপুর থানা থেকে লোক আসে ওষুধ নিয়ে যায়, প্লাস সুলতানপুর পুরো চরসুন্দরী ইউনিয়নের লোক এখানে আসে। কিন্তু উনি আগে এখানে আসার জন্য একজন বসতো পুরুষ, উনি এখন নাই, চলে গেছে। এখন এই যে মহিলা একজন আসে, উনি ওষুধ দেয়, ওনার কোনো জানের কোনো নিরাপত্তা নাই। চলছে একজন মহিলা এখন চলছে সহকারী, উনি চালাইতেছে। না ডাক্তার তো নাই, বড় ডাক্তার নাই, অনেকদিন ধরে যাবতই নেই। এবার স্বাস্থ্যমন্ত্রী সাহেবের সপ্তাহে কি করি, রোগীদের নামও লিখি, রোগীদের সমস্যাগুলো শুনি, রোগীদের ওষুধও দেই। আমার কাজ হচ্ছে ডাক্তার এখানে হলো ওষুধের ছোট স্লিপের মধ্যে ওষুধ লিখে দিবে, আমি সেই ওষুধ রোগীদের দিব, রোগীদের বুঝিয়ে বলে দিব এরকম কিছু মানে। চরসিন্ধু সাব সেন্টারের স্যাংশন পোস্ট হতেছে 4টা মেডিকেল অফিসার, মানে স্যাকমো যেটাকে আমরা বলি, ফার্মাসিস্ট একজন আর MLSS একজন। তো ওখানে মেডিকেল অফিসার পোস্টে যিনি পোস্টেড আছেন, তিনি নরসিংদী জেলা হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকাল আদেশে বেশ কয়েক বছর আগে থেকে কাজ করতেছেন, এবং পরবর্তীতে নতুন করে ওখানে কাউকে পোস্টিং দেওয়া হয়নি। এবং যিনি স্যাকমো ছিলেন তিনি গত বছর টাঙ্গাইলে বদলি হয়ে গেছেন। তো এরপরের থেকে বিভিন্ন কারণে ওখানে স্যাকমো না দেওয়ার জন্য আমাদের এখন কেবলমাত্র ফার্মাসিস্ট দিয়েই স্থানীয় লোকজনকে সেবা দেওয়ার কাজটা চালিয়ে নিতে হইতেছে। আর এর মধ্যে বেশ কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক যে শূন্য পদের যে তালিকা সেটা দেওয়া হয়েছে। তো আশা করতেছি হাসপাতালে 48 PCS-এ বেশ কয়েকজন ডাক্তার পাওয়া গেছে, এবং হয়তো খুব শীঘ্রই যে অন্যান্য জায়গায় শূন্য পদের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে পদায়ন করা হবে। এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য এমপি হিসেবে মনোনীত হওয়ায় বিলকিস ইসলামকে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বিলকিস ইসলামের রাজনৈতিক অঙ্গনে অবদান তুলে ধরে তার সফলতা কামনা করেন। সভা সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোনদিন আমাদের কোনো খবর নেয়নি, কিন্তু আমাদের বিলকিস ইসলাম, আমরা কারাগারে থাকা অবস্থায়ও উনি আমাদেরকে কারাগারে দেখতে গিয়েছিলেন। এই বোঝা আমি কিভাবে সামলাবো, আপনারা আমাকে দোয়া করবেন, কারণ আপনারা যতটা আমার উপরে আপনাদের দাবি, আমিও মনে করি যে আমারও মানে কর্তব্য আপনাদের পাশে থাকার। আর দল সম্পর্কে আমি তো নিজেও ওয়াকিবহাল, অতীতে কি হলো না হলো, কে কাকে সাপোর্ট করলো, কে কোথায় গেল, সব ভুলে যেতে হবে। শুধুমাত্র দল গোছাতে হবে, দলের সুনাম অর্জন করতে হবে। পিএইচডির স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জামালপুরের মেধাবী তরুণ জামিল আহমেদ লিমন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। উচ্চশিক্ষার দেশে পাড়ি দেওয়া লিমন ফিরলেন কফিনবন্দী হয়ে। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই শিক্ষার্থীকে আজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। পুরো এলাকায় বইছে শোকের মাতম। সোমবার সন্ধ্যা 7টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়াইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জামিল আহমেদ লিমনের নামাজের জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয়রা জানান, লিমন ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের একজন তরুণ। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি জানিয়েছেন তারা। লিমন আমার জ্যাঠতো ভাইয়ের ছেলে, সে লিমন হলো আমার ভাতিজা। সে অত্যন্ত খুব মেধা ছিল, খুব ভালো ছেলে ছিল। সে গাজীপুরেই তার জন্ম, গাজীপুরেই সে ওখান থেকে পড়াশোনা করেছে।
এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে যুক্তরাষ্ট্র পিএইচডির জন্য গেছিল। আমরা 16 তারিখে শুনতে পাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার কথা শুনে আমাদের আত্মীয় স্বজন, আমাদের যে পরিবারগুলো আছে, আমরা সবাই মর্মাহত। এটা আমরা সঠিক একটা তদন্তের মাধ্যমে বিচার হইতে পার্শ্ববর্তী এলাকায় আমি সম্পর্ক জেরো হই পুনে যে এত বড় হয়েছে তাও আমি অনুভব করিনি। এই যে শুনলাম দেখলাম আল্লাহ তালা যে নিয়ে গেলগায় আমাদের দুনিয়া সম্পদ টাকা পয়সাটা জিনিস, কিন্তু সম্পদ গেলগায় এটি হইলে আমি আফসোস। এই যে লোকটা এই দুর্ঘটনা ঘটাইছে বাংলাদেশ। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে সেই পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আহত মর্মাহত এই নৃশংস হত্যাকাণ্ডে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আমরা সকলেই গভীরভাবে শোকাহত। মাদারীপুরের কালকিনিতে স্কুল চলাকালীন মৌচাক কাটাকে কেন্দ্র করে ভয়াবহ মৌমাছির আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। আতঙ্কে প্রাণ বাঁচাতে কয়েকজন শিশু পাশের নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। রবিবার উপজেলার ৭৯ নং আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৌচাক কাটার সময় হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে মৌমাছির ঝাঁক এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো স্কুল প্রাঙ্গণে। শ্রেণীকক্ষে থাকা কোমলমতি শিক্ষার্থীদের উপর আক্রমণ চালালে শুরু হয় চরম আতঙ্ক। শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করতে এগিয়ে এলে মৌমাছির আক্রমণে তারাও আহত হন। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাতক্ষীরায় ভাঙা ও বাজারজাতকরণ শুরু হয়েছে গোপালভোগ ও গোবিন্দভোগ আম। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে ইসমাইল হোসেনের বাগানে মঙ্গলবার আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে উৎপাদন নিয়ে সন্তুষ্ট হলেও আমের দাম নিয়ে খুশি নন চাষিরা। দাম পাওয়ার আশায় অনেকেই কাঁচা আম পারেন। প্রশাসনিক কর্মকর্তারা তাই আগে থেকেই আম ভাঙার তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। অন্যান্য বারের তুলনায় এবছর সাতক্ষীরায় আমের উৎপাদন ভালো। আমের গুণগত মান নিশ্চিত করতে সারা বছরই চাষিরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সাতক্ষীরায় পরবর্তী ধাপে 15ই মে ভাঙা হবে হিমসাগর আম, 27 মে ল্যাংড়া ও 5 জুন ভাঙা হবে আম্রপালি আম। এবারের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। এর মধ্যে 100 মেট্রিক টন হিমসাগর ও ল্যাংড়া আম বিদেশি রপ্তানি করা হবে। আমটা খেতে খুব সুস্বাদু হয়। তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পেতে সুবিধা হতো। যখন মুকুট আসে সেখান থেকে মনে করেন যে আমগুলো ভাবেন বিভিন্ন রকম ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে তৈরি করে নিয়ে আসা হয়, মুকুল হয় বা দেখা যায় আমগুলো খেতে খুব সুস্বাদু হয়, আমের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আর আমাদের এই সাতক্ষীরার যে আমটা খালি আমাদের বাংলাদেশে না, বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। আম সাতক্ষীরা জেলা থেকে রপ্তানি হয়েছে। এবছর আমাদের 100 মেট্রিক টন আমের রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা কিন্তু এই সাতক্ষীরা আমের জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর। আমরা আশা করছি যে এবছরও আমরা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত আম বাংলাদেশের মানুষকে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি এবং যারা বিদেশিরা আছেন তারাও খেতে পারবে। আমরা ধরি তাহলে 400 থেকে 500 কোটি টাকা এখানে বিক্রি হবে, আর ভোক্তা পর্যায়ে গেলে এটা 600 কোটি টাকা দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে দাম আরো বেশি দামে বিক্রি হবে। এই বছরের উৎপাদন সবচাইতে আমি যে যতদিন হলে এখানে কর্মরত আছি, সাতক্ষীরায় আম চাষের সম্ভাবনা আমাদের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মহোদয় এবং আমাদের উপজেলার কৃষি অফিসার মহোদয়ের বক্তব্য জানলাম যে আমাদের মাটি, সাতক্ষীরার মাটি এবং আমাদের আবহাওয়া আম চাষের জন্য অনেক উপযোগী এবং প্রতিনিয়ত প্রত্যেক অর্থ বছরে এই আম চাষের লক্ষ্যমাত্রা আমরা যেটা লক্ষ্যমাত্রা করছি আমরা নির্ধারণ করছি তার সেটা ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সাতক্ষীরায় আমের যে আম চাষ বা
নিখোঁজের 22 দিন পর সাভারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত এপ্রিল মাসের 12 তারিখে শাহজাহান গাজীপুর থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার বিকেলে কালিয়াকৈরের একটি জঙ্গলে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সরওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তার তদন্ত করা হচ্ছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ঔষধের জন্য হাহাকার, শিশু থেকে বৃদ্ধ, ইরানের অলিগলিতে এখন শুধু কান্নার রোল। বিশ্ব অর্থনীতিতে চরম শঙ্কা, দীর্ঘ উত্তেজনার পর রণক্ষেত্রে মুখোমুখি ওয়াশিংটন তেহরান। তৃণমূলের দুর্গ চুরমার, ভূমিধস জয় নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি। এবং দেশের 7 অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে মেঘের আনাগোনা।